আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে এই সংক্ষিপ্ত আলোচনা। বাংলাদেশের ৮ই সেপ্টেম্বর ২০২৫-এর দৈনিক পত্রিকাগুলো চোখ রাখলে দেখবেন আগামী দিনের রাজনীতি, অর্থনীতি আর সরকারি পদক্ষেপ নিয়ে বেশ কিছু জরুরি খবর আর বিশ্লেষণ এসেছে। তো চলুন দেখিনি মূল বিষয়গুলো কি কি। প্রথমত, রাজনীতির খবর। দেখুন, এখানে একটা নতুন জোট গঠনের চেষ্টা চলছে। জামায়াতে ইসলামী প্রায় ২০টা দলকে নিয়ে একটা বড় জোট করতে চাইছে বিএনপিকে ভোটের মাঠে চ্যালেঞ্জ জানানোর জন্য। আবার অন্যদিকে নয়াদিগন্ত পত্রিকা একটা গোয়েন্দা সূত্রের বরাতে বলছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নাকি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নাশকতার মাধ্যমে দেশকে একটু অস্থিতিশীল করার পরিকল্পনা করছে। রিপোর্টে বলা হচ্ছে, বিদেশে থাকা সিনিয়র নেতা আর কিছু পলাতক পুলিশ কর্মকর্তাও নাকি এর সাথে জড়িত। তবে উপদেষ্টা পরিষদ কিন্তু আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। দ্বিতীয়ত, অর্থনীতির দিকে যদি তাকাই, কিছু বড় সিদ্ধান্ত আর উদ্বেগের চিত্র দুটোই আছে। সরকার 5টা দুর্বল ইসলামী ব্যাংক, মানে ধরুন ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী আর এক্সিম ব্যাংক, এগুলোকে এক করে একটা রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক বানানোর কথা ভাবছে। খরচটা কিন্তু বিশাল, প্রায় ৩৫,২০০ কোটি টাকার মতো। তবে একটা ভালো খবর হলো, সিআইডি তদন্ত করে পাচার হওয়া প্রায় ১১০০ কোটি টাকা দেশে ফেরত এনেছে। যদিও আরও প্রায় ১০০টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত কিন্তু চলছে। কিন্তু সমস্যাও আছে। বণিক বার্তা যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মূল্যস্ফীতির ডেটা নিয়ে প্রশ্ন তুলেছে। আবার নিউ এজ জানাচ্ছে, সাক্ষরতার হার নিয়েও সরকারি তথ্যে বেশ বিভ্রান্তি আছে। আর সবশেষে সরকারের কিছু পদক্ষেপ আর সামাজিক পরিস্থিতি। সরকার ৩৬৭টা সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলোর জন্য এখনই আইন বদলাতে হবে না, সেগুলোর কাজ তাড়াতাড়ি করতে বলেছে মন্ত্রণালয়গুলোকে। আর হ্যাঁ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক সহিংসতার বিরুদ্ধে প্রশাসনকে বেশ কড়া হতে বলেছেন। বিশেষ করে সামনে দুর্গাপূজা আর কালকেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন, সেটা ঘিরে নিরাপত্তা বাড়াতে বলেছেন। ডাকসু নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হবে, এটাই সবাই আশা করছে, যদিও সাইবার বুলিং নিয়ে কিন্তু একটা চিন্তা থাকছেই। আজকের আলোচনায় স্বাগত। আমরা আজ ৮ই সেপ্টেম্বর ২০২৫ বাংলাদেশের কয়েকটি প্রধান সংবাদপত্রে যে খবরগুলো এসেছে সেগুলোর একটু গভীরে যাব। হ্যাঁ, চেষ্টা করব একটা সার্বিক চিত্র তুলে ধরার। আমাদের হাতে দেশ রূপান্তর, আজকের পত্রিকা, বণিক বার্তা, প্রথম আলো, সমকাল, নিউ এজ, নয়া দিগন্ত, যুগান্তর, কালের কণ্ঠ, বেশ কয়েকটা পত্রিকার রিপোর্ট আছে। লক্ষ্যটা হলো এই সব রিপোর্টের আলোয় দেশের এখনকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অবস্থাটা ঠিক কেমন সেটা একটু বোঝার চেষ্টা করা। ঠিক, কারণ বাংলাদেশ এখন কিন্তু একটা একটা জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, নতুন নির্বাচনের একটা আবহ তৈরি হচ্ছে, অন্যদিকে অর্থনীতি নিয়েও নানা রকম চিন্তা উদ্বেগ দেখা যাচ্ছে। আজকের খবরের কাগজগুলো এই সব কিছুর একটা ছবি দিচ্ছে নানা দিক থেকে। একদম। তাহলে রাজনীতি দিয়েই শুরু করা যাক। দেশ রূপান্তর পত্রিকার একটা খবর বেশ আলোড়ন ফেলেছে মনে হচ্ছে। হ্যাঁ, জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক জোট করার চেষ্টা চলছে, এরকম একটা খবর। তাদের মূল লক্ষ্যটা কি বলছে রিপোর্টে? মূল লক্ষ্য বলা হচ্ছে, আসন্ন যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আসছে, সেখানে বিএনপিকে রাজনৈতিক আর ভোটের মাঠে মোকাবেলা করা। ও আচ্ছা। রিপোর্ট বলছে, প্রায় ২০টা দলকে একসাথে আনার চেষ্টা হচ্ছে। এর মধ্যে যেমন ধর্মভিত্তিক দলগুলো আছে, তেমনি আবার নাগরিক ঐক্য, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এদেরকেও নাকি টানার চেষ্টা চলছে। ইন্টারেস্টিং। জামায়াতের একজন শীর্ষ নেতার বক্তব্য নাকি আছে রিপোর্টে। মানে তারা চাইছে বিএনপি যাতে নির্বাচনে একতরফা কোনো সুবিধা না পায়। কিন্তু এতগুলো ভিন্ন ভিন্ন দলকে একসাথে আনার পেছনে বিশেষ কোনো কারণ, মানে কোনো কমন গ্রাউন্ড? হ্যাঁ, দুটো বিষয়ের কথা রিপোর্টে গুরুত্ব দিয়ে বলা হয়েছে। একটা হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর সিস্টেম? হ্যাঁ, মানে যে দল যত ভোট পাবে মোটামুটি সেই অনুপাতে আসন পাবে। এলাকাভিত্তিক জেতার চেয়ে ভোটের হারটা মুখ্য হবে। আর দ্বিতীয়টা হলো জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি। এই সনদটা তো অন্তর্বর্তীকালীন সরকার আর সংস্কারের রূপরেখা নিয়ে তৈরি হয়েছিল, তাই না? একদম। তো এই পিআর সিস্টেম আর জুলাই সনদের আইনি কাঠামো,
এই দুটো বিষয় নাকি জামায়াত আর ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির মতো দলগুলোকে এক জায়গায় এনেছে। তারা ভাবছে এই দাবিগুলো নিয়ে এগোলে রাজনৈতিক ফায়দা হতে পারে। তার মানে কি তারা ভাবছে এই কৌশলে নির্বাচনে ভালো ফল করা যাবে? রিপোর্ট বলছে জামায়াত আর এনসিপি দুটো দলই মনে করছে যে নির্বাচনে ভালো করতে হলে তাদের আরও সময় দরকার, অন্তত 1 বছর। ও, 1 বছর? হ্যাঁ, তাই এমনও হতে পারে যে তারা বিভিন্ন ইস্যুর সামনে এনে নির্বাচনটা পেছানোর চেষ্টাও করতে পারে। আচ্ছা। আর ধারণা করা হচ্ছে ডিসেম্বরের শুরুতে যদি তফসিল ঘোষণা হয়, তার আগেই হয়তো এই নতুন জোটের ঘোষণা আসতে পারে। মূল কৌশল হবে বিএনপির ভোটের দাবিকে চ্যালেঞ্জ করে নিজেদের প্রাসঙ্গিক করে তোলা। রাজনীতির মার তাইলে বেশ গরম হয়ে উঠছে। কিন্তু এর পাশাপাশি সরকারও তো কিছু করছে নিশ্চয়ই। অবশ্যই। আজকের পত্রিকা যেমন জানাচ্ছে, সরকার সংস্কারগুলো বাস্তবায়নের গতি বাড়াতে চাইছে। সংস্কার? কোন ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে? দেখুন, সামনে নির্বাচন, তাই এই মুহূর্তে আইন বা বিধি পরিবর্তন না করে, মানে মন্ত্রণালয় বা বিভাগীয় পর্যায়ে যে সংস্কারগুলো করা সম্ভব সেগুলোর একটা তালিকা চাওয়া হয়েছে। ও, মোট ৩৬৭টা সংস্কার প্রস্তাব নাকি চিহ্নিত করা হয়েছে। এগুলো আগের 10টা সংস্কার কমিশনের সুপারিশ থেকেই নেওয়া, শুধু সংবিধান সংস্কার কমিশনটা বাদে। আচ্ছা। এর মধ্যে প্রথম ধাপে 121টা আর দ্বিতীয় ধাপে 246টা। আপাতত টার্গেট হলো যেগুলো মন্ত্রণালয় বা বিভাগীয় আদেশ দিয়েই করা যায় সেগুলো তাড়াতাড়ি শেষ করা। কোনো মনিটরিং ব্যবস্থা থাকছে? হ্যাঁ, সেটাই গুরুত্বপূর্ণ। এখন থেকে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সংস্কারের অগ্রগতি নিয়ে নিয়মিত রিপোর্ট দিতে হবে। আর জুলাই সনদ, ওটা বাস্তবায়নের ব্যাপারে কোনো আপডেট আছে? হ্যাঁ, আজকের পত্রিকা জানাচ্ছে বিশেষজ্ঞরা একটা পরামর্শ দিয়েছেন। সেটা হলো সনদের সাংবিধানিক বিষয়গুলো অন্তর্বর্তী সরকারের সময়ে একটা বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে করে যেতে পারে। আর বাকিগুলো? আর বাকি সাধারণ বিষয়গুলো নির্বাহী আদেশ বা অধ্যাদেশ দিয়েও করা যায়। ঐক্যমত্য কমিশন, মানে বিভিন্ন রাজনৈতিক দল আর সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে যে সমন্বয়কারী সংস্থাটা আছে, তারা এই পরামর্শগুলো দেখছে বলে জানা গেছে। মানে একটা চেষ্টা চলছে সংস্কারের। কিন্তু আরেকদিকে আবার রাজনৈতিক উত্তাপ ছড়ানোর মতো খবরও তো আছে। যেমন নয়া দিগন্ত রিপোর্ট করেছে আওয়ামী লীগের কথিত পরিকল্পনা নিয়ে। তাদের শিরোনামটাও বেশ আ লীগের ভয়ঙ্কর ছক। হ্যাঁ, এই রিপোর্টটা বেশ আলোড়ন তুলেছে। তারা অভিযোগ করছে যদিও আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, তাও দল আর তার সহযোগী সংগঠনের নেতারা নাকি দেশের বিভিন্ন জায়গায় ধীর মিছিল করছে, ঝটিকা মিছিল যাকে বলে। কিন্তু পরিকল্পনাটা কি নিয়ে? পত্রিকাটা গোয়েন্দা সংস্থা আর বিভিন্ন সূত্রের কথা বলে জানাচ্ছে যে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়টার মধ্যে নাকি নাশকাতুমক কাজ করে দেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা আছে। বলেন কি? রিপোর্টে আরও অভিযোগ করা হয়েছে বিদেশে থাকা দলের কিছু সিনিয়র নেতা আর কিছু শিল্পপতি নাকি এইসবে ঢাকায় টাকা পাঠাচ্ছেন। এর সাথে কি পুলিশ প্রশাসনের কোনো বিষয়ও জড়িত? হ্যাঁ, রিপোর্টে একটা বেশ গুরুতর অভিযোগও আছে। বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর কিছু ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা যারা এখন পলাতক, তারা নাকি কর্মরত কিছু পুলিশ সদস্যের সাথে যোগাযোগ রাখছেন। কিসের জন্য? অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতা করা আর পুলিশ বাহিনীর ভেতরে একটা বিভেদ তৈরির পরামর্শ দিচ্ছেন বলে গোয়েন্দা সূত্রের বরাতে পত্রিকাটা লিখেছে। পুলিশ সদর দপ্তরকে নাকি এ ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। সরকার বা উপদেষ্টা পরিষদ কি করছে এসবের বিরুদ্ধে? উপদেষ্টা পরিষদ আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে নয়া দিগন্ত, এটাই জানাচ্ছে। তার মানে বুঝতেই পারছেন, একদিকে জোটের চেষ্টা, সংস্কারের উদ্যোগ, আবার অন্যদিকে এরকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কার খবরও ঘুরছে। বেশ জটিল একটা অবস্থা। সত্যি জটিল। তবে এই সব কিছুর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অন্যরকম ছবি, তাই না? ডাকসু নির্বাচন হচ্ছে আগামীকাল। হ্যাঁ, প্রথম আলো আর কালের কণ্ঠ দুটো পত্রিকাই এই খবরটা ছেপেছে, এবং খবরগুলো কিন্তু বেশ ইতিবাচক। কেমন? বলা হচ্ছে এবারের নির্বাচনে প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি ভাঙার তেমন বড় কোনো অভিযোগ ওঠেনি। শিক্ষক শিক্ষার্থীরাও আশা করছেন একটা শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনটা হবে। প্রার্থীরা কি বলছেন? ইশতেহারে কি থাকছে? মূলত ছাত্রছাত্রীদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের পাশে থাকার কথা বলছেন। তবে একটা উদ্বেগের কথাও তো দেখলাম, সাইবার বুলিং নিয়ে। হ্যাঁ, ওই অভিযোগটা নাকি এবার একটু বেশিই উঠছে। নির্বাচন কমিশনকে এই ব্যাপারে বিটিআরসি আর অন্যান্য সংস্থা সাহায্য করছে।
আর প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেছেন কেউ যেন গুজবে কান না দেয়। আর কালের কণ্ঠ বলছে প্রধান উপদেষ্টা নিজেও নাকি নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, ডক্টর ইউনুস নির্দেশ দিয়েছেন যাতে ডাকসু নির্বাচনটা শান্তিপূর্ণ আর উৎসবমুখর পরিবেশে হয় সেটা নিশ্চিত করতে। দেশের সার্বিক পরিস্থিতির তুলনায় ছাত্র রাজনীতির এই নির্বাচন ঘিরে এই শান্ত পরিবেশটা অবশ্যই একটা ভালো দিক। ঠিক। আচ্ছা, এবার একটু অর্থনীতির দিকে নজর দিই। এখানেও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আর উদ্বেগজনক খবর আছে। যেমন বণিক বার্তার প্রধান শিরোনামটাই হলো তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেনি বিবিএস। ও, বিবিএস এর ডেটা নিয়ে প্রশ্ন। এটা তো বেশ পুরনো কিন্তু খুবই জরুরি একটা ইস্যু। হ্যাঁ, যেমন ধরুন মূল্যস্ফীতির তথ্য। বিবিএস বলছে আগস্টের সার্বিক মূল্যস্ফীতি কমে 8.29% হয়েছে। ধরনের চালের দাম তো বেড়েছে, আর খাদ্য মূল্যস্ফীতি হিসাব করার সময় চালের গুরুত্ব তো অনেক বেশি, প্রায় 10.8%। ঠিক, এইখানেই তো খটকাটা লাগছে। একদিকে বলছে মূল্যস্ফীতি কমছে, অন্যদিকে প্রধান খাদ্যপণ্যের দাম বাড়ছে। এটা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে স্বাভাবিকভাবেই। শুধু মূল্যস্ফীতি নয়, রিপোর্টে দেখলাম জিডিপি, মাথাপিছু আয়ের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ পরিসংখ্যান নিয়েও নাকি আস্থার সংকট আছে। এর কারণটা কি? আগের সরকারের প্রভাব? সেটাই মনে করা হচ্ছে। মানে আগের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তো অভিযোগ ছিলই যে তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান বেশ ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতো। অর্থনীতিবিদ ডক্টর মুস্তফাকে মুজেরি বণিক বার্তাকে যেমনটা বলছিলেন, বিবিএস-এর তথ্য নিয়ে জনগণের মনে যে সন্দেহটা ছিল, অন্তর্বর্তী সরকার সেটা দূর করতে পারেনি। এটা তাদের একটা ব্যর্থতা বলে উনি মনে করেন। আর মজার বিষয় হলো বিবিএস নাকি নিজেরাই একটা জরিপ করে দেখেছে যে তাদের ব্যবহারকারীদেরই একটা বড় অংশ তথ্যগুলোকে নির্ভরযোগ্য মনে করে না। হ্যাঁ, রিপোর্টে সেটাই বলা হয়েছে, 1/3 বেশি ব্যবহারকারী নাকি নির্ভরযোগ্য মনে করেন না। এটা তো বেশ সাংঘাতিক ব্যাপার। কিন্তু এই আস্থার সংকট কাটছে না কেন? অন্তর্বর্তী সরকার তো কিছু করতে পারত। বিশ্লেষকরা বলছেন সমস্যাটা আসলে বেশ গভীরে। পরিসংখ্যান তৈরির যে পুরনো পদ্ধতি বা কাঠামো, সেটাই নাকি অনেকাংশে এখনো চলছে। ও আচ্ছা। আর অতীতের যে ডেটাগুলোকে স্ফীত বা অতিরঞ্জিত বলে সন্দেহ করা হয়, সেগুলোকে আনুষ্ঠানিকভাবে সংশোধন করারও তেমন কোনো বড় উদ্যোগ দেখা যায়নি। ফলে চাইলেও হয়তো রাতারাতি এই অবস্থা থেকে বের হওয়া যাচ্ছে না। আর এর প্রভাব তো অনেক দূর পর্যন্ত যায়। ভুল তথ্যের ভিত্তিতে নীতি নিলে সেটাও ভুল হবে, আন্তর্জাতিক সংস্থাগুলোর আস্থাতেও সমস্যা হতে পারে। অর্থনীতির আরেকটা বড় খবর দিয়েছে সমকাল। 5টি ইসলামী ধারার ব্যাংককে একীভূত করে নাকি রাষ্ট্রীয় মালিকানায় নতুন একটা ব্যাংক করা হচ্ছে। হ্যাঁ, 5টি দুর্বল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী আর এক্সিম ব্যাংক। এই ব্যাংকগুলো নিয়ে আগেও নানা কথা শোনা গেছে। এখন এদের একীভূত করে একটা নতুন রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক তৈরির সিদ্ধান্ত হয়েছে। আর এর জন্য আনুমানিক খরচ ধরা হয়েছে 35,200 কোটি টাকা। 35,200 কোটি? এটা তো বিশাল অঙ্কের টাকা। কোত্থেকে আসবে এই টাকা? পুরোটাই কি সরকার দেবে? না, পুরোটা নয়। সরকার মূলধন হিসেবে দেবে প্রায় 20,200 কোটি টাকা। আর বাকিটা? বাকি প্রায় 15,000 কোটি টাকা আসবে এই ব্যাংকগুলোর নিজেদের কিছু উৎস থেকে। যেমন ধরুন আমানত, বিভিন্ন তহবিল, বীমা, প্রাতিষ্ঠানিক আমানত। এগুলোকে শেয়ারে রূপান্তর করা হবে। আমানতকারীদের একাংশ একরকম এই প্রক্রিয়ার অংশীদার হচ্ছেন। কতদিনের মধ্যে এটা করার লক্ষ্য? সরকার চাইছে আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই মার্জার বা একীভূতকরণের কাজ শেষ করতে। এর জন্য একটা ওয়ার্কিং কমিটিও করা হয়েছে, তারা কর্মকৌশল ঠিক করছে। এই পদক্ষেপটাকে কিভাবে দেখছেন? এটা কি ব্যাংকিং খাতের কোনো দুর্বলতার স্বীকারোক্তি? এক কথায় বললে হ্যাঁ, সেটা বলাই যায়। বছরের পর বছর ধরে এই ব্যাংকগুলো নিয়ে প্রশ্ন ছিল। এদের আর্থিক অবস্থা ভালো ছিল না। এখন রাষ্ট্রীয় মালিকানায় এনে এদেরকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। এতে কি লাভ হবে? হয়তো তাৎক্ষণিকভাবে আমানতকারীদের আস্থা কিছুটা ফিরবে, কিন্তু দীর্ঘমেয়াদে ব্যাংকিং খাতের ভেতরে যে সমস্যাগুলো আছে সেগুলোর কি সমাধান হবে? আর এতগুলো দুর্বল ব্যাংককে একসাথে করে কি আসলেই একটা শক্তিশালী ব্যাংক বানানো যায়? এগুলো কিন্তু প্রশ্ন। ভাবনার বিষয়। তবে অর্থনীতির ক্ষেত্রে একটু অন্যরকম খবরও আছে। যুগান্তর বলছে মামলার ভয়ে নাকি পাচার করা টাকা দেশে ফিরছে। হ্যাঁ, খবরটা বেশ ইন্টারেস্টিং। 21টা রপ্তানিকারক প্রতিষ্ঠান নাকি প্রায় 10 কোটি মার্কিন ডলার ফেরত এনেছে। বাংলাদেশি টাকায় ধরুন 1100 কোটি টাকারও বেশি। তাই নাকি? কিভাবে সম্ভব হলো?
এই টাকাগুলো আসলে রপ্তানির আড়ালে বিদেশে পাচার করা হয়েছিল। নিয়ম হল রপ্তানির টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে দেশে ফেরত আনতে হয়। ঠিক। সেটা না করায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি যখন তদন্ত শুরু করে তখন এই কোম্পানিগুলো মামলার ভয়ে টাকাগুলো ফেরত এনেছে। তার মানে চাপ দিলে পাচার হওয়া টাকা ফেরত আসে? অন্তত এই ক্ষেত্রে তো সেটাই দেখা যাচ্ছে। সিআইডি জানিয়েছে তারা এরকম আরও প্রায় ১০০টা কোম্পানির বিরুদ্ধে খোঁজখবর নিচ্ছে। বাহ। শুধু তাই নয়, মানি লন্ডারিং বা অর্থ পাচার আইনে তদন্ত করে সিআইডি এ পর্যন্ত প্রায় ৩,১১১ কোটি টাকার মতো সম্পদ ফ্রিজ বা ক্রোক বা বাজেয়াপ্ত করেছে। এটা কি সাম্প্রতিক উদ্যোগ? হ্যাঁ, মূলত ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের পর যখন অর্থ পাচারের বিষয়টা খুব সামনে চলে আসে তখন থেকেই সিআইডি এই ব্যাপারে তৎপরতা বাড়িয়েছে। এটা অবশ্যই একটা ভালো খবর। তবে হ্যাঁ, পাচারের মোট পরিমাণের তুলনায় ফেরত আসা টাকা হয়তো এখন অনেক কম, কিন্তু শুরু তো হলো। ঠিক। এবার একটু শিক্ষার সামাজিক দিকে যাই। ইংরেজি দৈনিক নিউ এজে সাক্ষরতার হার নিয়ে একটা বেশ উদ্বেগজনক খবর দেখলাম। শিরোনামটা ছিল সরকার সাক্ষরতার আসল হার নিয়ে বিভ্রান্তিতে আছে। হ্যাঁ, এই বিভ্রান্তির কারণটাও সেই আগের সরকারের দেওয়া পরিসংখ্যান নিয়েই প্রশ্ন। কি রকম? রিপোর্টে বলা হচ্ছে আগের সরকার নাকি অন্যান্য অনেক কিছুর মতোই সাক্ষরতার হারকেও বেশ বাড়িয়ে দেখিয়েছিল। যেমন ক্ষমতা ছাড়ার সময় তারা বলছিল ৭ বছরের বেশি বয়সীদের মধ্যে সাক্ষরতার হার প্রায় ৮০%। ৮০%? হ্যাঁ, অথচ ২০০৯ সালে এই হার ছিল ৬০%-এরও কম। এত কম সময়ে এতখানি বৃদ্ধি এটা কতটা বাস্তবসম্মত তা নিয়ে সন্দেহ ছিলই। এখন অন্তর্বর্তী সরকার ঠিক বুঝতে পারছে না আসল হারটা কত, মানে তাদের হাতে নির্ভরযোগ্য ডেটা নেই। এর সাথে শিক্ষার মান নিয়েও কি প্রশ্ন তোলা হয়েছে? হ্যাঁ, সেটাই। রিপোর্টে বলা হয়েছে সরকারি পরীক্ষায় পাশের হার হয়তো বেড়েছে গত কয়েক বছরে, কিন্তু শিক্ষার সার্বিক মান আসলে কমেছে। ও। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার নিউ ইজকে একটা বেশ ভাবনার মতো অনুমান জানিয়েছেন। উনি বলেছেন যদি শুধু অক্ষর জ্ঞান না ধরে শিক্ষার আসল মান বিবেচনা করা হয় তাহলে দেশে কার্যকরী সাক্ষরতার হার সম্ভবত ৫০%-এরও নিচে নেমে যাবে। বলেন কি ৫০%-এরও নিচে? এটা তো খুবই চিন্তার বিষয়। দেশের অর্ধেক প্রাপ্তবয়স্ক মানুষ যদি কার্যত নিরক্ষর হন। তাহলে তো অর্থনৈতিক উন্নয়ন বলুন বা সামাজিক অগ্রগতি সবকিছু নিয়ে নতুন করে ভাবতে হয়। এটা দেশের ভবিষ্যতের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। নিঃসন্দেহে সাক্ষরতার হার তো শুধু একটা সংখ্যা নয়, এটা মানব সম্পদ উন্নয়নের একেবারে গোড়ার বিষয়। এই পরিসংখ্যানে বিভ্রান্তি থাকা বা আসল হার এত কম হওয়া এটা খুবই উদ্বেগের। ঠিক। সব শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একটা খবর আছে কালের কণ্ঠতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি স্থানীয় প্রশাসনকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় যে কিছু সহিংসতার ঘটনা ঘটেছে সেগুলোর পরিপ্রেক্ষিতে এই নির্দেশ। বিশেষ করে সামনে দুর্গাপুজো আসছে। আচ্ছা। এই সময়ে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। রিপোর্টে বলছে গত বছর পুজোর সময়ে পরিস্থিতি ভালো ছিল, সেই অভিজ্ঞতা কাজে লাগাতে বলা হয়েছে। আর সাধারণভাবেও চলমান ঘটনাগুলো শক্ত হাতে সামাল দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। মানে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে, এটা স্পষ্ট। তাহলে আজকের এই সব খবর একসাথে দেখলে একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, বাংলাদেশ এখন একটা বহুমাত্রিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন জোট, নির্বাচনের প্রস্তুতি, সংস্কারের উদ্যোগ, আবার অন্যদিকে অর্থনীতির ভেতরে যে সমস্যাগুলো ছিল সেগুলো বেরিয়ে আসছে। তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংকট, দুর্বল ব্যাংকগুলোকে বাঁচানোর চেষ্টা, পাচার হওয়া টাকা ফেরানোর খবর। ঠিক। এর সাথে আবার যোগ হচ্ছে শিক্ষার মান, সাক্ষরতার হার নিয়ে এত বড় প্রশ্ন, আর আইনশৃঙ্খলা ঠিক রাখার চ্যালেঞ্জ। একদম ঠিক বলেছেন। আর এই সবগুলো বিষয় কিন্তু একটার সাথে আরেকটা জড়িত। রাজনৈতিক অবস্থা অর্থনীতির ওপর প্রভাব ফেলে, আবার অর্থনৈতিক সংকট সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। শিক্ষার মান তো দেশের দীর্ঘমেয়াদী ভবিষ্যতের ব্যাপার। এই মুহূর্তে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু বাংলাদেশের আগামী দিনগুলোর পথ ঠিক করে দেবে। আজকের আলোচনা হয়তো এই জটিল ছবিটা বুঝতে কিছুটা হলেও আমাদের সাহায্য করল। সব মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে। একদিকে এত সংস্কারের কথা শুনছি, আবার অন্যদিকে দেশকে অস্থিতিশীল করার কথিত চেষ্টার খবরও আসছে।
তার সাথে অর্থনীতির এত সংকট, সাক্ষরতার হার নিয়ে এত বড় উদ্বেগ, এই সব মিলিয়ে সংবাদপত্রগুলোর এই ছবিগুলো, এগুলো আসলে বাংলাদেশের ভবিষ্যতের পথে কোন গভীর টানাপড়েনের দিকে ইশারা করছে, এটা নিয়ে বোধহয় আমাদের আরও ভাবতে হবে।